সুপ্রিয় দর্শক সকলকে দৈনিক আধুনিক কাগজের স্টুডিও আয়োজন ইজিটককে স্বাগত জানাচ্ছি। আসলে আমরা দীর্ঘদিন এই অনুষ্ঠান করতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা আশা করব এখন থেকে নিয়মিত এই অনুষ্ঠান করতে পারবো। যাই হোক, আমরা আজকে সিলেট সিটি কর্পোরেশনের একজন খুবই পরিচিত মানুষ, এই সিলেটের সিটি কর্পোরেশনের মধ্যে যারা আছেন বসবাস করেন, ডাক্তার জাহিদ, ওনার সাথে আমরা কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে করোনার একটা প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করছি, সেই সাথে ডেঙ্গু আছে, মশার একটা ব্যাপার আছে, মশা নিয়ে মানুষের মনে অনেক কষ্ট আছে, সেই সাথে কুকুরের একটা কুকুর নিয়ে অনেকেই আতঙ্কে থাকেন। সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে। আমরা ডাক্তার জাহিদকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মনিউদ্দিন ভাই, আমাকে এখানে ডেকে সম্মানিত করার জন্য, এবং সেই সাথে আমি দর্শক শ্রোতাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। যাই হোক, আমরা আলোচনায় চলে যাচ্ছি। ডাক্তার জাহিদ সাহেবের কাছে প্রথমেই আমার প্রশ্নটি হচ্ছে যে করোনা ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হানা দিয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে, বাংলাদেশও এর বাইরে নয়। নির্দেশনা দেয় যে প্রচারণা এবং জনগণকে সচেতন করা একটা বিষয়, এবং জনগণকে স্বাস্থ্যবিধি মানার জন্য অনুরোধ করা একটা বিষয়, আর মানতে বাধ্য করার একটা বিষয়। আপনি হয়তো খেয়াল করে থাকবেন 2020-এ কিন্তু আমাদের নির্দেশনাটা ছিল যে জনগণকে স্বাস্থ্যবিধিটা মানতে যেন প্রশাসন থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়, প্রয়োজনে আইন প্রয়োগ করা হয়। আমরা কিন্তু মোবাইল কোর্টও করেছি। বাট এবার আমাদেরকে যে চিঠি দিয়ে যেটা নির্দেশনা দেওয়া হয়েছে যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আমরা যেন সবাইকে সচেতন করি, সবাইকে অনুরোধ করি। এবং আমি ব্যক্তিগতভাবে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে সিলেট সিটি কর্পোরেশনের বাস্তব চিত্রটা যদি আমি বলতে চাই, যে আমার সিলেট সিটি কর্পোরেশনে আমাদের কিন্তু ভ্যাকসিন কাভারেজ খুব ভালো ছিল। অলমোস্ট 80% অ্যাবাভ আমরা ভ্যাকসিন দিয়েছিলাম, যারা মিনিমাম 2 ডোজ ভ্যাকসিন পেয়েছিল। এবং বর্তমানে যে ভ্যারিয়েন্টটা নিয়ে আমরা চিন্তা করছি সেটা ওমিক্রন ভ্যারাইটির, এবং সেটা কিন্তু এই ভ্যাকসিন সেন্সিটিভ। ফলে আমি বিশ্বাস করি যদি কারো কোনো ধরনের কোমরবিডিটি না থাকে, যেমন আপনারা রিসেন্টলি জেনে থাকবেন যে সিলেট সিটি কর্পোরেশন না, সিলেটে, সেটা সিলেট জেলা বলতে পারেন, সিলেট জেলাতে 3 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে 2 জন রোগী, 3 জন রোগী চিকিৎসাধীন আছে। এর মধ্যে 1 জন রোগী আইসিইউতে ভর্তি ছিল, শামসুদ্দিনে। তার বয়স হচ্ছে 80 অ্যাবাভ। তো 80 অ্যাবাভ একটা পার্সনের তো বিভিন্ন ধরনের কোমরবিডিটি থাকে। সেই সাথে যখন করোনা কোভিডের মতো একটা জীবাণু যখন তাকে অ্যাটাক করে, তখন তার একটু রিস্ক হয়ে যায়। এখন ব্যাপারটা হলো, আপনি খেয়াল করে থাকবেন যে কোভিডের সময় মানুষ যতটা আতঙ্কগ্রস্ত ছিল, বাস্তবিকভাবেই ততটা ক্ষতিগ্রস্ত কিন্তু মানুষ হয় নাই। হ্যাঁ, কোভিডে অনেক প্রাণহানি হয়েছে, কিন্তু আমরা যেরকম এক্সপেক্টেড করেছিলাম, যে ধরনের বার্তা আমাদের সামনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বিভিন্ন বার্তা যখন আমাদের সামনে উপস্থাপন করা হয়েছিল, সেই তুলনায় আমি বলবো বাংলাদেশ অত্যন্ত সাফল্যের সাথে কোভিড মোকাবেলা করেছে। যদিও আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু সেটা তার চেয়েও বড় কথা। এখন এই মুহূর্তে আমরা এখন যদি যেতে চাই, ধরেন আমরা যদি মাইকিং শুরু করি, লিফলেট বিতরণ শুরু করি, মানুষকে যদি বলি যে আপনারা ভিড় এড়িয়ে চলবেন, আপনারা বাজার ঘাটে যাবেন না, তাহলে একটা আতঙ্ক বিরাজ করবে। তো এই কারণে আমরা সব বিষয়গুলোকে আমরা নোটিশ করেছি, এবং আমরা যথাসময়ে যথাযথ যে ধরনের অ্যাক্টিভ মেজারমেন্ট নেওয়া দরকার এবং সরকার থেকে যে নির্দেশনাগুলি আসবে সেগুলো আমরা যথাযথভাবে মেনে চলবো এবং নির্দেশনা দেব। ঠিক আছে, আপনাদের এই প্রস্তুতি ঠিক আছে, কিন্তু ওই যেটা আতঙ্কের, যেটা মানুষের কাছে যে 2020 সালের অভিজ্ঞতা আমাদের আছে, যে মানুষ আতঙ্কিত হয়েছিলেন এবং বিভিন্ন পাড়া মহল্লায় আপনারা দেখেছেন যে বাঁশ দিয়ে মানুষ লকডাউন করেছে, লকডাউন করে। এখন সরকার নির্দেশনা ছিল লকডাউন করার। আমি আমার অভিজ্ঞতা থেকে আমি জানি, রাত্রি 2টা-3টার পর আমি মানে সংশ্লিষ্ট থানার ওসিরা আমাকে প্রায় 2টা-2:30টার সময় ফোন দিতে, স্যার এই বাড়িতে আজকে লকডাউন করতে হবে, সব আমরা যেতাম। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি বিশ্বাস করি মানুষ যদি স্বাস্থ্যবিধিটা একটু মেনে চলে, কিছু না, 2টা জিনিস। একটা হলো মাস্কটা পরুক, ভিড় এড়িয়ে ভিড়ে যখন যাবে মাস্ক পরুক, এবং নিয়মিত যেন হাতটা পরিষ্কার করে, হাতটা ধয়, তাহলে দেখবেন আমার বিশ্বাস করোনা সংক্রমণ থাকবেই, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে আমরা খুব বেশি সাফার করব না।
যদি ধরেন এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে ওই আগের মতোই 2020 সালের মতো 21 সালের মতো যদি অবস্থা হয় এবং একটা ম্যাসিভ একটা ব্যাপার ঘটে যে করোনা মানুষ মারা যেতে পারে এরকম, তাহলে এই ক্ষেত্রে পুরোপুরি প্রস্তুত আছে সিলেট সিটি কর্পোরেশন? সেক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন সরাসরি ভাবে গত প্যান্ডেমিকের সময় যেমন আমাদের নিজস্ব উদ্যোগ ছিল যে আমরা একটা হসপিটাল মেনটেন করব, আমরা সেই সময় কিন্তু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 3.5 কোটি টাকা ব্যয় করে একটা অক্সিজেন প্ল্যান্ট বসিয়ে দেওয়া হয়েছিল। অতিরিক্ত রোগী যদি ওসমানী মেডিকেল কলেজের মনে ক্যাপাসিটি ছিল 200, সেটাকে আমরা 500 করেছিলাম। এবং শামসুদ্দিনের যে ক্যাপাসিটি ছিল, শামসুদ্দিনের 100 জনের ক্যাপাসিটি ছিল এবং শামসুদ্দিনের 24টা সম্ভবত ভেন্টিলেটরও ছিল। এখন কিন্তু আপনার শামসুদ্দিনটাকে ফুল রেডি করা হয়েছে। এটা যদিও ওসমানী মেডিকেল কলেজের পক্ষ থেকে, সরকারের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রেডি করা হয়েছে এবং ওসমানী মেডিকেল কলেজের নিজস্ব ব্যবস্থাপনা আছে। তবে যেহেতু আমাদের অতীত অভিজ্ঞতা আছে, আমরা বিশ্বাস করি যে এবার আমাদের আতঙ্ক কাজ করবে কম, কিন্তু আমাদের ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক বেশি মানে স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থাপনা থাকবে, যেহেতু আমাদের একটা প্রিভিয়াস অভিজ্ঞতা আমাদের হয়ে গিয়েছে। এসব কথা আসলে যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে অবশ্যই তারা আশ্বস্ত না, ইনশাআল্লাহ। আতঙ্ক এবং কাটবে। আমি আরেকটা বিষয় বলতে চাই যে যারা ভ্যাকসিনেটেড তাদের আতঙ্কতে হওয়ার তেমন কিছু নাই, কারণ এই ভ্যাকসিনটা আমরা যে ভ্যাকসিনগুলো দিয়েছি সেটা বর্তমান যে ভ্যারাইটির সাথে সেন্সিটিভ, আপনার শরীরে অটোমেটিকলি অ্যান্টিবডি অলরেডি আছে। তো আপনি একটু ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে হয়তো আমরা আগামীতে আরো কথা বলতে পারবো। আরেকটা বিষয় যে এই সামনের ডেঙ্গুর মৌসুম শুরু হচ্ছে, ডেঙ্গু রোগী অনেকেই ডেঙ্গু রোগে আক্রান্ত হন, তো এই বিষয়টা আপনারা কিভাবে ব্যবস্থাপনা করেন? ডেঙ্গুর ব্যাপারটা আমি 2022 সালে সিলেট সিটি কর্পোরেশন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল 19 জন, 2023 সালে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল 12 জন, 2024 সালে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল 7 জন। আর আজকে আপনার এখানে আসার আগে আমি বিকাল 5টার সময় জানতে পারলাম যে সিলেট সিটি কর্পোরেশনের 1 জানুয়ারি থেকে আজকে 21শে জুন পর্যন্ত 1 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং সে উইমেন্স হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি আপনার এখানে প্রোগ্রাম শেষ করে রোগীটাকে দেখতে যাব এবং খোঁজ নেব। এবং সেই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, ডেঙ্গু রোগী 2022 সালে যে 19 জন শনাক্ত হয়েছিল তার মধ্যে 15 জন ছিল ট্রাভেল হিস্ট্রি, মানে তারা আক্রান্ত হয়েছে অন্য জায়গায়, আক্রান্ত হওয়ার পর সিলেটে আসছে। ধরেন আপনার কোনো ভাই হয়তো বা চাকরি করতে ঢাকায় চাকরি করেন, ওখানে উনি জ্বর বোধ করেছেন, চিন্তা করছেন এখানে আমার আত্মীয় স্বজন টেক কেয়ার করেন, আমি সিলেটে চলে যাই। এরকমই ছিল 15 জন। 2023 সালে ছিল 12 জনের মধ্যে 12 জনের ট্রাভেল হিস্ট্রি ছিল। 2024 সালে যে 7 জন ছিল 7 জনের ট্রাভেল হিস্ট্রি ছিল। বাট আজকে যে রোগীটার কথা আমি শুনলাম, আমি যতটুকু জানতে পেরেছি তার ট্রাভেল হিস্ট্রি নাই। এখন ব্যাপারটা হচ্ছে, ডেঙ্গু দীর্ঘদিন 18 সালের পর থেকে নিয়মিতভাবেই বাংলাদেশে অ্যাটাক হচ্ছে এবং বিগত দিনে গত বছরও সিলেট জেলা কিন্তু অনেক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল, বিশেষ করে জৈন্তা গোয়েনঘাট এলাকাতে। এবারও সিলেট জেলাতে মোট ডেঙ্গু শনাক্তের পরিমাণ হচ্ছে 7 জন। এই 7 জনের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন কেউ আক্রান্ত নাই। বাট আজকে যেটা পেলাম, এটা আমি তথ্য নিলে আমি কনফার্ম হতে পারবো। বাট ডেঙ্গুর ব্যাপারে আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা আছে, যেভাবে আমরা বিগত দিনগুলোতে কাজ করে আসছি সেভাবে আমরা কাজ করে যাব। প্রথমত হচ্ছে আমরা প্রচারণার মাধ্যমে মানুষকে সচেতন করি, কারণ ডেঙ্গুর যে বাহক এডিস মশাটা কিন্তু একটু ডিফারেন্ট ক্যারেক্টারের মশা। এটা কিন্তু ময়লা আবর্জনা বা ড্রেন ছড়া নালায় কিন্তু এটা বংশ বিস্তার করে না। এটা বংশ বিস্তার করার জন্য পরিষ্কার পানি লাগবে এবং স্থির পানি লাগবে, স্ট্যাগন্যান্ট ওয়াটার, এবং পরিবেশটাকে অবশ্যই ভালো পরিবেশে লাগে তাদের জন্য। আপনারা জানেন যে আমরা সাসপেক্টেড যে এরিয়াগুলো বলি যেখানে এডিস মশা বেশি জন্মগ্রহণ করে, বালতি, টব, ভাঙা আসবাবপত্র, টায়ার, টিউব, তারপরে বিভিন্ন স্যানিটারি জিনিসপত্র, আপনার পরিত্যক্ত গাড়ি, পরিত্যক্ত বিল্ডিং, আন্ডার কনস্ট্রাক্টেড বিল্ডিং, এগুলো যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, এই জিনিসগুলো সবগুলো হলো ইনসাইড ইউর বাউন্ডারি, মানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে অথবা প্রতিযোগিতা করেছেন। প্রত্যেকেই আমরা 2টা স্লোগান দিয়েছি, খুব ইফেক্টিভ 2টা স্লোগান দিয়েছি। একটা হচ্ছে 3 দিনের বেশি কোনো পাত্রে পানি জমতে দেবেন না, মানে 3 দিনের মধ্যে 3 দিনের মধ্যে আপনি পানি ফেলে দিবেন। হয়তো আজকে বৃষ্টি হয়েছে, আপনার বাসায় একটা ভাঙা গ্লাস আপনার বাউন্ডারির পেছনে ছিল, সেটা পানি পড়ে আসছে, আপনি খেয়ালই করেন নাই, ওই পানিগুলো আপনি পরিষ্কার করে ফেলবেন 3 দিনে একবার করে। আর হচ্ছে আরেকটা স্লোগান আমাদের আছে,
নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ রাখি। আপনি যদি সপ্তাহে একদিনে যদি আপনার বাড়ির ভেতরটা পরিষ্কার করেন, আমাদের ক্যারেক্টারটা হয়ে গেছে কি আমরা বাড়ির সামনেটা খুব সুন্দর পরিষ্কার রাখি, কিন্তু আমার বাড়ির পেছনের যে বাউন্ডারি আর বাড়ির পেছনের যে অংশ ওই জায়গার দিকে আমরা নজর দিই না। মশা তো ওই জায়গায় জন্মগ্রহণ করে, বাসার সামনে শুকনো জায়গায় মশা জন্মগ্রহণ করে না। মশা জন্মগ্রহণের জন্য পানি লাগবে বাধ্যতামূলক। তো ফলে আমাদের এটা একটা অ্যাক্টিভিটিস। 2 নম্বর অ্যাক্টিভিটিসটা আমরা রিসেন্টলি শুরু করব। আমাদের পরশুদিন আমাদের সিটি কর্পোরেশনের আমাদের একটা সমন্বয় সভা আছে, সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে নেব। দ্বিতীয়ত হচ্ছে আমরা লিফলেট বিতরণ করি এবং সেই সাথে আমরা হাউস টু হাউস সার্চিং করি। আমরা গত বছরও প্রায় 14,500 হাউস হোল্ডে আমরা সার্চিং করেছি। আমাদের অভিজ্ঞতা থেকে বলি, আমি আপনাকে একটা লিফলেট দিয়ে দিলাম, ভাই এই লিফলেটটা দেখেন, ওখানে সব কিছু লেখা আছে যে এই জায়গাগুলো আপনি পরিষ্কার করবেন, তারপরে দিনে মশারি টানিয়ে ঘুমাবেন, তারপরে দিনে 3 দিনের বেশি পানি জমতে দিবেন না। আপনি লিফলেটটা নিলেন, লিফলেটটা আপনি পড়েন, কিন্তু লিফলেটের মধ্যে যা লিখে আছে বাস্তব জীবনে তা ঘটান না। আপনি বাসায় যাচ্ছেন, বাসায় গিয়ে কিন্তু ভুলেও পিছনে দেখলেন না যে আপনার বাউন্ডারির ভিতরে সত্যিকার অর্থে জমা পানি আছে কিনা। এই কারণে আমাদের স্বাস্থ্যকর্মী, মশক নিধন কর্মী এবং ভলান্টিয়ার বা সুপারভাইজারদের সমন্বয়ে আমরা হাউস টু হাউস সার্চিং করি এবং এটাই হলো সবচেয়ে ইফেক্টিভ। আমরা বিভিন্ন স্যানিটারি দোকানগুলিতে আমরা অভিযান করি। আপনারা জানেন আমরা বেশ কয়েকবার মোবাইল কোর্টও করেছি এবং বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন আজকে ওসমানী মেডিকেল কলেজে আমরা সার্চিং করেছি, রাগিব রাবিয়া মেডিকেল কলেজগুলোতে আমরা সার্চিং করেছি। মানে এই কাজগুলো আমাদের চলমান থাকবে 3 মাস পর্যন্ত। সেই সাথে আমার অনুরোধ থাকবে যে নগরবাসী যদি একটু সচেতন থাকে তাহলে ডেঙ্গুর প্রকোপ থেকে আমরা রক্ষা পাবো, কিন্তু প্রকোপ থেকে একেবারে রক্ষা পাবো না, মানে সংক্রমণ সীমিত রাখা সম্ভব। এবছর আমার কাছে মনে হচ্ছে যে প্রচারণাটা একটু কম হচ্ছে। আমরা এখনো প্রচারণা শুরু করি নাই, কারণ হচ্ছে আজকেই আমি প্রথম একটা ইনফরমেশন পেলাম যে সিটি কর্পোরেশন একটা আক্রান্ত। আমি আজকে ওমেন্সের রোগীটা দেখে যাব, আর আমরা এই সপ্তাহ থেকেই আমরা প্রচারণা শুরু করব। আমরা লিফলেট আজকে থেকে আমরা শুরু করেছি। এটা তো অ্যাডিস মশার বিষয়ে বললেন, সাধারণ মশাগুলো আসলে এত সাধারণ মশাগুলির ক্ষেত্রে সত্য স্বীকার করতে বাধা নেই। সিটি কর্পোরেশনের ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ আমরা। ব্যর্থতার পেছনে কিছু লজিক্যাল কজও ছিল। প্রথমত হচ্ছে মশা একটা ছোট প্রাণী, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন পৃথিবীতে মশার কামড়ে যত মানুষ মারা গেছে অন্য কোনো প্রাণীর আঘাতে বা কারণে এত মানুষ পৃথিবীতে মারা যায়নি। ছোট মশার অনেক বেশি পাওয়ার। হ্যাঁ, মশার অনেক পাওয়ার, আমরা হয়তো মশাটাকে গুরুত্ব দিই না। সিটি কর্পোরেশনের ক্ষেত্রে যেহেতু এটা আমার ডিপার্টমেন্টের মাধ্যমে পরিচালিত হয়, যে কারণে দায়বদ্ধতা আমার আছে, তো সেই সাথে এটাও সত্য কথা যে সব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আমার নাই। আমার উপরে সিও আছেন, আমার উপরে মেয়র আছেন, প্রশাসক আছেন এবং সর্বোপরি একটা পরিষদ আছে। আমি 2022 সাল থেকে প্রস্তাব দিয়ে আসছিলাম যে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক একটা করে মশার মানে মসকিটো কন্ট্রোল ইউনিট করার জন্য। ওই ওয়ার্ডের নিজস্ব কর্মী থাকবে, তাদের কাছে যন্ত্রপাতি থাকবে, ওষুধ থাকবে, তারা নিয়মিত 365 দিনে এই কাজগুলি করবে। কিন্তু আমরা দেখা যায় বছরে 2 বার বা 3 বার অভিযান করি। যেমন আমরা একটা অভিযান করেছিলাম ডিসেম্বরের 15 তারিখ থেকে, আজ পর্যন্ত একটা অভিযানই করেছি। এখন একবার স্প্রে করে ফগিং করলে মশা নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব না। এরকম কোনো ওষুধের সৃষ্টি হয় নাই। কতদিন পরে পরে ওষুধগুলো? বেসিক্যালি আমরা যে ওষুধগুলো ইউজ করি সেটা হলো পাবলিক হেলথ প্রোডাক্ট। পাবলিক হেলথ প্রোডাক্ট হচ্ছে তার ক্যারেক্টারটা হচ্ছে মশা নিয়ন্ত্রণ হবে, মশা মারা যাবে, কিন্তু মানুষের কোনো ক্ষতি করবে না। আবার সেই সাথে এগ্রিকালচারাল কিছু প্রোডাক্ট আছে যেগুলি তাৎক্ষণিকভাবে মশার জন্য বেশি কার্যকর, সেগুলো গন্ধ অনেক বেশি হয়, সেগুলি দিলে মানুষ বুঝতে পারে যে মশার ওষুধ মেরে গেছে। ইদানিং একটা অভিযোগ আমাদের প্রায়ই আসবে, আপনার দুর্গন্ধ থাকবে না এবং এটা পরিবেশের জন্য ক্ষতিকর না। আগে আমরা দেখা যেত যে আমরা ওষুধগুলো ইউজ করতাম, ওই ওষুধ ওই সময় যদি ড্রেনে যদি কোনো মুরগি পানি খাইতো মুরগি মারা যেত। তো এখন আমরা যেটা দিই, তো মুরগি যদি পানি খায় মুরগি মারা যাবে না। ইভেন আগে যে ফগারে আমরা যে ওষুধ ইউজ করতাম, দেখা যাচ্ছে শ্বাসকষ্ট রোগীদের যদি নাকে সেটা যেত তাহলে তার শ্বাসকষ্ট বেড়ে যেত, অ্যালার্জিক সমস্যা অনেক হইতো। তো এখন সরকার ওই ওষুধগুলোর ব্যাপারে পুরোপুরি আইনগতভাবে নিষিদ্ধ করে দিয়েছে, যে কারণে পাবলিক হেলথ প্রোডাক্ট ইউজ করতে হয়। এবং আপনি অবাক হয়ে শুনবেন যে পাবলিক হেলথ প্রোডাক্ট কিন্তু অনেক বেশি ব্যয়বহুল। আগে যে ওষুধগুলো আমরা 1200-1400 টাকা লিটার কিনতাম এগ্রিকালচার প্রোডাক্ট, এখন কিন্তু আমাদের ওষুধ কিনতে হয়, আমরা সেনাবাহিনীর সাথে চুক্তিতে ওষুধগুলো কিনছি, বিএমটিএফ এর মাধ্যমে সেনাবাহিনী সাপ্লাই দিচ্ছে। সেই ওষুধগুলো আমাদের
প্রতি লিটার প্রায় 2800 টাকা লিটার করে কিনতে হয়। এবং এটার নিয়ম হচ্ছে 10 লিটার পানির মধ্যে আমরা সর্বোচ্চ খুব বেশি ওষুধ না, কিন্তু ব্যাপারটা হলো একবার ওষুধ দিলে আপনার লার্ভা মারা যাবে সর্বোচ্চ 50% ভাগ। আপনি যদি 7 থেকে 15 দিনের মধ্যে আবার দ্বিতীয়বার মারেন তাহলে এটা মারা যাবে 70 থেকে 75 ভাগ। আবার যদি 7 থেকে 10 দিনের মধ্যে আরেকবার মারেন এটা যাবে 90 ভাগ। আপনি যদি 2 মাসের মধ্যে মিনিমাম 4 বার যদি একই জায়গায় স্প্রে করতে ওষুধ মারতে পারেন, ফগিং করতে পারেন, তাহলে আপনার 80 থেকে 90% মশা। এটা তো কখনো হয় না, এটা সম্ভব না। এটা করতে হলে ভাই অনেক বড় বিগ বাজেটের দরকার এবং নিজস্ব কর্মী দরকার। ওয়ার্ড ভিত্তিক কর্মী হলে তারা যেমন আমাদের ময়লার, আপনি দেখবেন যে প্রতিদিনে আপনার ওয়ার্ডের জন্য একটা দায়িত্বপ্রাপ্ত কর্মী আছে, গাড়ি আছে, তার প্রতিদিনে সেখান থেকে ময়লা নিয়ে যায়, ঠিক না? ঠিক তেমনই মশক নিধনের জন্য আপনার ওয়ার্ড ভিত্তিক মশক নিয়ন্ত্রণ ইউনিট করতে হবে, সেখানে নিজস্ব জনবল ক্রিয়েট করে দিতে হবে যারা 365 দিনই এই ওষুধগুলি মারবে সাইকেল ওয়াইজ। তাহলে 3 থেকে 6 মাসের মধ্যে অবশ্যই এটা একমাত্র বাজেটের কারণে হচ্ছে নাকি? এটা আসলে একটা বিগ বাজেটের দরকার। আমি যেটা করেছিলাম তাতে দেখা গেছে যে আমার 42টা ওয়ার্ডে যদি আমি এইভাবে কাজ করতে চাই তাহলে আমার কমপক্ষে 250 জন জনবল দরকার। এটা বাজেট, ঔষধ, জনবল মিলাইয়া অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলাইয়া কত টাকা আসতে পারে? অ্যারাউন্ড 10 থেকে 15 কোটি টাকার মধ্যে আপনার ব্যয় হবে বছর। এই টাকাটার জন্য কিন্তু অনেকে, আপনি যেটা বলছেন যে একটা ছোট প্রাণী মশা, এটার কারণে অনেকেই মানুষ মৃত্যুবরণ করেন। তো মানুষের প্রাণ বড় না এই 15 কোটি টাকা বড়? আমার কাছে প্রশ্ন হচ্ছে এইটা। এই যে কোশ্চেনটা আপনি আমাকে করলেন এটা আসলে জবাব দেওয়াটা আমার জায়গা থেকে অনেক কঠিন। অবশ্যই একটা মানুষের প্রাণ 1000 কোটি টাকার চেয়ে বেশি। এটা তো খুবই ব্যাপার। এটা হচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে এটা হলো আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনি নগরবাসীকে সুবিধাজনক অবস্থানে রাখতে হলে আপনাকে যেমন টাকা ব্যয় করতে হবে, সেই সাথে আবার এটাও দেখতে হবে সিটি কর্পোরেশন একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাকে সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তুমি ইনকাম করবা, সেই ইনকামের টাকা দিয়ে তুমি খরচ করবা। এখন এটাও দেখতে হবে যে সিটি কর্পোরেশন ইনকামটা কি পরিমাণ আছে। এখন আমরা যদি একটা বাজেট যদি করতে চাই, সরকারের ভর্তুকি যদি না আসে, তাহলে সত্যিকার অর্থে সিটি কর্পোরেশনের জন্য এটা চালানো খুবই কঠিন কাজ। তারপরেও আমি বিশ্বাস করি সিলেটের বাস্তবতাটা একটু ডিফারেন্ট। আপনি দেখেন সিলেটে একই সাথে যেমন ছড়ার ডোবা নালা আছে, সেই সাথে প্লেন ল্যান্ড আছে, অ্যাট দ্য সেম টাইম টিলা আছে। মশার ক্যারেক্টারটা এরকম ভাই, মশার ডিম পারে পানিতে, সেখানে তার একটা পূর্ণাঙ্গ মশা হইতে 5 দিন সময় লাগে। পূর্ণাঙ্গ মশা হয়ে যাওয়ার পর ওই মশাটা আর ওই ড্রেন বা ছড়ায় থাকে না, তখন ও চলে যায় মোটামুটি যেখানে তাপমাত্রা কম, সূর্য আলো কম, বৃষ্টি কম, সেই সময় জায়গায়, তার মানে ঝোপঝাড়ে থাকে সে। বিকাল হলেই আপনার এই মশাগুলো রক্ত খাওয়ার জন্য, কারণ হলো নারী মশা রক্ত যদি না খাইছে ডিম পারতে পারে না, বিকাল হলেই সে চলে আসে আপনার বাড়ির ভিতরে। আপনি দেখবেন সকালবেলা আপনার 5 দিন পর্যন্ত বড় হচ্ছে সে ড্রেন বা ছড়া বা পানির কাছে, তারপরে সে থাকতেছে হলো সারাদিন থাকতেছে ঝোপঝাড় জঙ্গলে। বিকাল হইলেই আপনি যাচ্ছে বাসায়, আবার ফজর আজানের সময় আবার মশাগুলি আবার বেড়ে আবার জঙ্গলে চলে যাচ্ছে। তার মানে মশার জন্য এই সবগুলি জায়গাতেই মশা বিচরণ করছে। এবং সিলেটের একটা ব্যাপার হচ্ছে, সিলেটে প্রচুর টিলা আছে। আপনি যদি চিন্তা করে দেখেন, গোরগোবিন্দের টিলা বলেন, কি বলে সিভিল সার্জন অফিসের টিলা বলেন, তারপর আপনি এইদিকে যান মজুমদারি, এইদিকে অনেক টিলা আছে। এটাও আমাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা ঢাকা সিটি কর্পোরেশনের নাই। ঢাকা সিটি কর্পোরেশন আপনি এরকম জায়গা পাবেন না যে না, ওইখানে ওই একই অবস্থা। মাঝে মধ্যে যাই ঢাকা, তো মশার 10 ডিসিমাল জায়গা পাবেন না যে জায়গাটা খালি আছে। তো সিলেট সিটি কর্পোরেশনের প্রচুর জায়গা আছে, প্রচুর প্লট আছে যে জায়গাগুলি খালি, এবং তারা বিদেশে থাকে। আশপাশের লোকজন সাফার করে গেছে, দেখবেন যে ওই খালি প্লটে সবাই ময়লা ফেলতেছে, ওই জায়গায় মশা বসবাস করতেছে। তারপরে বাস্তবতাটা হচ্ছে, যদি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, সরকারের যদি সার্বক্ষণিক সহযোগিতা যদি থাকে, তাহলে সত্যিকার অর্থে আমি মনে করি মশক নিধনের জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত। আমরা এখন যেভাবে কাজ করছি সেটা হয়তো বা যখন আমরা কাজ করি তখন হয়তো মানুষ একটা মানসিক শান্তি পায়, কিন্তু আমি আমার জায়গা থেকে কাজ করে আমি জানি আমি কতটুকু ইফেক্টিভ কাজ করতেছি। তারপরেও এই 3 মাস আমরা খুব অ্যালার্ট থাকবো, এবং আমরা দেখতে পারবেন যে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3টা হলো হাই টাইম ডেঙ্গুর জন্য। এই 3 মাস আমরা আমাদের অভিযান, আমরা কর্মপরিকল্পনা সেট করেছি। তো এটা আশা করি মশাও কিছুটা কন্ট্রোলে রাখার চেষ্টা করব, আর বাড়ি বাড়ি সার্চিংটা করবো যাতে এডিসটা যাতে না বাড়তে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা চাইবো আসলে সিটি কর্পোরেশনের এরকম বাস্তবমুখী পদক্ষেপের কারণে যাতে আমাদের প্রাণহানি না ঘটে, আমরা অসুস্থ না হই, নাগরিকরা
যাতে ভালোভাবে থাকে সেটা ইনশাল্লাহ। গত 5 বছরে সিলেট সিটি কর্পোরেশন কিন্তু ডেঙ্গু থেকে মারা যায়নি, আর ডেঙ্গু মোটামুটি কন্ট্রোলে ছিল। আজকে যদি হয় তাহলে দেখেন 1 জানুয়ারি থেকে জুনের 21 তারিখ পর্যন্ত আজকে প্রথম রোগী। তবে যে রোগীটা হচ্ছে সেই রোগীটাকে আমরা কালকেই তার এলাকা কর্ডন করে ফেলবো, তার এলাকাতে আমরা ওই এডিসের লার্ভা সার্চিং করে পুরো ধ্বংস করে দিয়ে আসবো, যাতে তার মাধ্যমে অন্য কেউ আর আক্রান্ত না হয়। ধন্যবাদ। আমরা অনেকক্ষণ আলোচনা করলাম। একটা বিষয়ে এখন না করলেই পারছি না প্রশ্নটা, যে কুকুর দল বেঁধে এই রাস্তা সন্ধ্যার পর থেকেই কিন্তু কুকুরের প্রকোপটা বাড়ে এবং সারা রাত্রি ধরে এটা মানুষকে, কয়েকদিন আগে আমাকেও কিন্তু এরকম একটা আক্রমণ করেছিল, যে হোক আল্লাহ আমাকে হেফাজত করেছেন। তো এই যে রাস্তাঘাটে অসংখ্য কুকুর, আগে একসময় সিটি কর্পোরেশন এগুলা কুকুর কে তারা নিয়ন্ত্রণ করেছেন, কিন্তু ইদানিং আমরা এই কার্য বাস্তবিক অর্থে। কিন্তু 2016 সালে হাইকোর্টে একটা আইন পাশ হয়, প্রথমে রিট হয়, রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয় যে কুকুর নিধন যে ইউনিট, এটা সারা বাংলাদেশ থেকে বিলুপ্ত করে দিতে হবে। সাথে সাথেই সব সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি কুকুর নিধন ইউনিট বন্ধ করে দেয়। আর 2018 সালে একটা অ্যাক্ট হয়, অ্যানিম্যাল ক্রুয়েলিটি অ্যাক্ট 2018। সেখানে স্পষ্টভাবে লেখা আছে 7 কতে ধারায় যে বেওয়ারিশ কোনো পশুকে হত্যা করা যাইবে না। এটা নিষ্ঠুরতা। অ্যানিম্যাল ক্রুয়েলিটি অ্যাক্টের মধ্যে বেওয়ারিশ কোনো প্রাণী হত্যা করা যাইবে না, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে বেওয়ারিশ কোনো প্রাণীর অঙ্গহানি করা যাবে না, এমন কোনো পদ্ধতি গ্রহণ করা যাবে না যা তার স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। এখন আমাদের বেওয়ারিশ প্রাণী বলতে আমরা 2টা প্রাণীকে আমরা এখন মানে আমাদের জন্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে হলো কুকুর আর হলো বানর। তো বানরের ক্ষেত্রে আপনি জানেন, আমি যেহেতু শামসুদ্দিনে যে আমরা অ্যান্টি রেবিস ভ্যাকসিন দিয়ে দিই, সেটা কিন্তু আমরাই মেনটেন করি। ওরা ভ্যাকসিন দিয়ে দেয়, কিন্তু আনা নেওয়ার কাজটা আমরাই করে দিই সিটি কর্পোরেশন। সিলেট সিটি কর্পোরেশন প্রচুর ভ্যাকসিন আমাদের ইউজ করতে হয়। আমরা যদি 1200 ডোজ ভ্যাকসিন 1 মাস আমরা চালাইতে পারি না। খালি সিলেট না, সিলেট জেলা থেকে শুরু করে সবাই আসে, এবং তার 30-40% ভ্যাকসিন ইউজ হয় বানরের কাছে বা বানরের কামড়ের জন্য। বানরের সাথে একটা রিলিজিয়াস কজও আছে, আপনি জানেন। বানর নিয়ে আমরা কিছু বলতেও পারবো না, করতেও পারবো না। বাট কুকুরের ব্যাপারটা নিয়ে আমাদের প্রতিনিয়ত আমাদের কাছে কমপ্লেন আসে, চিঠি আসে, কিন্তু আমাদের তো আইন দ্বারা হাত পা বাঁধা। এটা অল্টারনেটিভ কি? মানে অল্টারনেটিভটা একটা আইন করা হয়েছে, সে আইনের মাধ্যমে আপনি কুকুর নিধন করতে পারবেন না। কিন্তু কুকুর যে এখন পাবলিক নিউসেন্স ক্রিয়েট করে দিচ্ছে, মানুষের জীবনযাত্রা যে তারা একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে দিচ্ছে, বিশেষ করে ফজরের নামাজের পরে, ফজরের নামাজের সময় যারা নামাজ পড়তে যায় তাদের জন্য তো খুবই সমস্যা হয়ে যায়। এবং বাস্তব কথা, আপনি যেটা ফেস করতেছেন এই ফেস আমিও করতেছি, কিন্তু আমাদের তো কিছু করার নাই। আমাকে যদি পরিষদ যদি বলে যে আপনি কুকুর নিধন করে দেন, এটা আমার কাছে 15 দিনের ব্যাপার, সব কুকুর আমি শেষ করে দিতে পারবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আইন তো আমাকে মানুষের পক্ষ থেকে এই ব্যাপারে আসলে সত্যি কথা একটা রিট করা হয়েছিল যে কোনো সংগঠনের পক্ষ থেকে, যার পরিপ্রেক্ষিতে আইনটা পাশ হয়েছে। সেরকমই আমি মনে করি আবার মানুষের পক্ষ থেকে তার জীবনযাত্রার স্বস্তিতে নেওয়ার জন্য মানুষের পক্ষ থেকে তো দাবি সরকারকে জানানো উচিত যে কুকুরের এই জায়গা থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি। কুকুর আমরা নিধন করলাম না, তাহলে কুকুরগুলা কি করবো? হ্যাঁ, এটাই, কুকুরগুলা কি করবো? মারার দরকার না। এটা একটা এখন কুকুরগুলা যদি করতে হয়, আমি একটা প্রস্তাব দেওয়াও ঠিক না, আমি জানি না দিলে আবার কোন বিপদ হয় না হয়। কুকুরদের জন্য আপনি খামার করেন, আপনি কুকুর খামার করেন, আপনি একটা এরিয়া নেন, সেই এরিয়াতে বাউন্ডারি দিয়ে কুকুরের খামার করেন, সব কুকুর ধরে ধরে নিয়ে ওখানে রাখেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, কুকুর তাজা মোটা তাজা করেন, তারপরে তো এক্সপোর্টও করে, অনেক দেশ তো কুকুর খায়। এটা ভালো প্রস্তাব, যদি এটা করা যায়। বাস্তবিক অর্থে অনেকে খায়, তো আপনি কুকুরের তো এক্সপোর্ট করতে পারবেন। তো এখন ব্যাপারটা হচ্ছে কুকুর হত্যা করা নৃশংসতা। তো কুকুরের কারণে যে আমার জনজীবনের যে অস্বস্তি হচ্ছে, সেটা তো আসলে সরকারকে বিবেচনায় নিতে হবে। তো এই দিক থেকে আমি ছোট মানুষ, এটা আমার একটা কথা আমি বলে ফেললাম। সরকার নিশ্চয়ই আর অনেক বড় বড় সিদ্ধান্ত আছে, বাট জনগণের কল্যাণকর যে কোনো সিদ্ধান্ত সরকার নিতে বাধ্য যদি জনগণের পক্ষ থেকে জোরালো দাবি তুলে, এবং সেখানে কিন্তু আপনারা কিন্তু একটা বড় রোল প্লে করতে পারেন।
হ্যাঁ, এটা শুধু সাংবাদিকরা না, সিলেট নগরের বাসিন্দা যারা, তারাও শুধু সিলেট নগর নয়, অন্যান্য জায়গায় সব জায়গায় এরকম হচ্ছে। একই অবস্থা হচ্ছে, কুকুর নিধন করা যাচ্ছে না। তো বিকল্প একটা রেখে কিন্তু এরকম একটা ব্যবস্থা করা যেতে পারতো। যাই হোক, এটা যারা উচ্চ পদে আছেন তারা তারা অবশ্যই বিবেচনা করবেন এবং তারা চিন্তা করছেন, সেরকম আমরা এটা বিশ্বাস করি। যাই হোক, জাহিদ ভাই, আমরা দীর্ঘ সময় বা আধা ঘন্টার উপরে হয়ে গেছে আমরা আপনার সাথে আলাপ করেছি, এবং অনেকগুলো প্রশ্ন ছিল, অনেকগুলো বিষয় ছিল, সেগুলো আমরা জানতে পেরেছি। এবং আমরা বিশ্বাস করি যারা আজকে এই অনুষ্ঠান দেখেছেন তারা আশ্বস্ত হবেন যে সিটি কর্পোরেশনের এই যে কার্যক্রম সেগুলা মানুষের কল্যাণের জন্যই করা হয়েছে। আপনি আজকে আমাদেরকে সময় দিচ্ছেন, এর জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। আশা করি পরবর্তীতে আপনার সাথে আমরা আবার কোনো একটা উপলক্ষ নিয়ে বসবো। থ্যাংক ইউ মহিউদ্দিন ভাই, আমাকে সুযোগ দেওয়ার জন্য, সম্মানিত করার জন্য, সেই সাথে দর্শক শ্রোতাকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক, আমরা এতক্ষণ ডাক্তার জাহিদের সাথে কথা বললাম, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। ভবিষ্যতে আমরা আরো কোনো নতুন অতিথি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।